আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। 5ই আগস্ট একাধারে ঘটে গেছে বেশ কয়েকটি ঘটনা। দিন শেষে অধ্যাপক ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন, 2026 সালের ফেব্রুয়ারিতে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে চিঠি দেবেন। অধ্যাপক ইউনূস তার ভাষণের শেষ দিকে বলেছেন, এবার সবাই আনন্দ সহকারে ভোট দিতে পারবে। যদি সবার কথাই ধরে নেই, তাহলে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ 14 দলের সমর্থকরা কি ভোট দিতে পারবে? যদি তারা তাদের পছন্দসই দল ও প্রার্থীকে ভোট দিতে না পারে, তাহলে সেটি কি একপেশে নির্বাচন হবে না? অধ্যাপক ইউনূসের ভাষণের আগে সরকার সমর্থিত কিংস পার্টির হঠাৎ কক্সবাজারে বিশেষ ভ্রমণ, মানিক মিয়া এভিনিউতে কোটি টাকা খরচ করে জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান নিয়ে চোখ কান খাড়াই ছিল দেশের মানুষের। বিকেলে 28 দফার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউনূস। আমাদের বিশ্লেষণ হলো, অধ্যাপক ইউনূস বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতা পরবর্তী অনেকগুলো ঐতিহাসিক সত্যকে বিকৃত করে তুলে ধরেছেন। বিএনপিকে খুশি করতে গিয়ে শেষ পর্যন্ত নিজের ইচ্ছের বিরুদ্ধে 111 বিরোধী মন্তব্য জীবনে প্রথমবারের মতো প্রকাশ করলেন অধ্যাপক ইউনূস। আবার জামাত ইসলামকে খুশি করতে গিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধীদের ঘৃণ্য ভূমিকা সম্পর্কে কিছুই নেই ঘোষণাপত্রে। তবে স্বাধীনতা বিরোধী শক্তিগুলো যে এখনো বাংলাদেশে ঘৃণই রয়ে গেছে তার প্রমাণ মিলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। অধ্যাপক ইউনূস যখন স্বাধীনতা বিরোধীদের ভূমিকা গোপন রাখছিলেন, তখন টিএসসিতে তাদের বিরুদ্ধে হয়েছে মিছিল। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। নির্বাচন কবে হবে তা নিয়ে এত নাটক বাংলাদেশের ইতিহাসে এবারের মতো আর কখনো হয়নি। সবশেষ লন্ডন বৈঠকে যৌথ ঘোষণায় বলা হয়েছিল, 4টি যদি ও কিন্তু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তারপরও সন্দেহ দূর হয়নি। খোদ সরকারের অনেকের মুখ থেকে ফেব্রুয়ারি না এপ্রিল তা নিয়ে অনেক অনিশ্চয়তার কথা শোনা গিয়েছিল। এমনকি কয়েকদিন আগে উপদেষ্টা ফরিদ আক্তার বলেছিলেন, শেখ হাসিনার বিচার না করে তারা ক্ষমতা থেকে যেতে পারেন না। শেষ পর্যন্ত 5ই আগস্ট রাত 8টা 20 মিনিটে অধ্যাপক ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিলেন, সেখানে লন্ডন ঘোষণা মোতাবেক ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচনের কথা জানালেন। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তিনি প্রধান নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠাবেন যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। দর্শক, নির্বাচনের দিনক্ষণ না আসলেও ফেব্রুয়ারি মাসটি নিশ্চিত হওয়ায় আপাতত কিছুটা হলেও স্বস্তি এসেছে। তবে অধ্যাপক ইউনূসের ভাষণের শেষ দিকে নির্বাচন সম্পর্কে তিনি এমন একটি কথা বলেছেন, সেটির বাস্তবায়ন আদৌ সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন তোলা যায়। তিনি বলেছেন, এবার আমরা সবাই ভোট দেব, কেউ বাদ যাবে না। সবাই যেন বলতে পারি, নতুন বাংলাদেশ করার পথে দেশকে রওনা করার জন্য আমি আমার ভোটটা দিয়েছিলাম। প্রশ্ন হলো, এই সবাই বলতে নিশ্চয়ই অধ্যাপক ইউনূস বাংলাদেশের সকল ভোটারকে বুঝিয়েছেন, কিন্তু এর মধ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, জাতীয় পার্টি সহ 14 দলের শরিক দলগুলো মাঠ ছাড়া। তারা কি নির্বাচন করতে পারবে? যদি না পারে, তাহলে তাদের সমর্থকেরা কিভাবে ভোটের দিনকে অধ্যাপক ইউনূসের ভাষায় ঈদের দিনের মতো উৎসবে পরিণত করবে? দর্শক, এই প্রশ্নের উত্তর হয়তো ভবিষ্যতে পাওয়া যাবে। তার আগে দেখে আসি, কোটি টাকা খরচ করে সরকার যে জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান করলো, সেই ঘোষণাপত্র কেমন হলো। গত বছরের 31শে ডিসেম্বর থেকে সরকার নিয়োগকর্তাদের খুশি করতে এই ঘোষণাপত্র দিব করে করে 7 মাস এরই মধ্যে শেষ করেছে অধ্যাপক ইউনূসের সরকার। অবশেষে মানিক মিয়া এভিনিউতে সেই ঘোষণাপত্র পাঠ করলেন অধ্যাপক ইউনূস। তার আগে সভাস্থলে ঘটে ছোটখাটো একটি দুর্ঘটনা। বেলুন বিস্ফোরণে 11 জন আহত হয়। ঘোষণাপত্রে 28টি দফা আছে। ঘোষণাপত্রে এর বাস্তবায়ন কিংবা কার্যকরের দিনক্ষণ নিয়ে কিছুই বলা হয়নি। ঘোষণাপত্রে জুলাই আন্দোলনে নিহতদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে পরবর্তী সরকার সংবিধানের 4র্থ তফসিলে এটি সংযুক্ত করবে। তবে 21টি যেহেতু এবং 5টি সেহেতুর মিশ্রণে যে চূড়ান্ত ঘোষণাপত্র পাঠ করা হয়েছে, সেখানে কমিয়ে ফেলা হয়েছে জুলাই আন্দোলনে মৃতের সংখ্যা এবং সরকারের আগের বয়ান।
জুলাই ঘোষণাপত্র অনুযায়ী প্রায় 1000 মানুষ জুলাই আন্দোলনে মারা গেছে, অথচ এতদিন সরকার থেকে কখনো 1400 কখনো 2000 মানুষ মারা গেছে বলে দাবি করা হয়েছিল। তবে এই যেহেতু এবং সেহেতুর মার প্যাচে যে জুলাই ঘোষণাপত্র অধ্যাপক ইউনূস পড়ে শোনালেন, সেটি বাংলাদেশের ইতিহাসবিদদেরকে নতুন করে সমস্যায় ফেলে দেবে। আমাদের বিশ্লেষণ হলো, আওয়ামী লীগের সমালোচনাকে ভিত্তি করে এই ঘোষণাপত্র তৈরি করা হলেও এতে বাংলাদেশের ইতিহাসকে চরমভাবে বিকৃত করা হয়েছে। এই ঘোষণাপত্রের পরতে পরতে রয়েছে শুভঙ্করের ফাঁকি। দেখে আসি সেই শুভঙ্করের ফাঁকিগুলো কি কি। স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে বাঙালির যে মুক্তি সংগ্রামের ধারাবাহিকতা, তার তেমন কোনো উল্লেখই নেই ঘোষণাপত্রে। অধ্যাপক ইউনূস স্বীকারই করলেন না 52 ভাষা আন্দোলনের কথা, অথচ ঘোষণাপত্রটি দেওয়া হয়েছে বাংলায়। অধ্যাপক ইউনূস হয়তো ভুলেই গেছেন 66-এর 6 দফা, 69-এর গণঅভ্যুত্থান আর বাঙালির সেই গর্জন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, 1971 সালের 7ই মার্চের কথা। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে অধ্যাপক ইউনূসের স্মৃতিভ্রম ঘটার কারণটা সহজেই অনুমান করা যায়। কারণ এই দীর্ঘ সংগ্রামের গৌরব গাথা তুলে ধরতে গেলেই তো চলে আসবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম। তাই 23 বছরের ইতিহাস এক লাফে প্রথম দফায় এক বাক্যে শেষ করে দিলেন অধ্যাপক ইউনূস। ঘোষণাপত্রের দ্বিতীয় দফায়ও ঘটেছে ইতিহাস বিকৃতি। বাংলাদেশের মুক্তি সংগ্রাম হয়েছিল 4টি মূলনীতির উপর ভিত্তি করে, এগুলো ঐতিহাসিকভাবে স্বীকৃত। অধ্যাপক ইউনূস সেগুলোকে বিকৃতভাবে উপস্থাপন করলেন, ঠিক যেভাবে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশে এসেছে সেভাবে। দর্শকের ঘোষণাপত্রে অবমাননা করা হয়েছে বাংলাদেশের প্রথম সংবিধানকে, যেটি প্রণীত হয়েছিল 1972 সালে। ঘোষণাপত্রের তৃতীয় দফায় বলা হয়েছে 1972 সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি এবং এর কাঠামোগত দুর্বলতা আছে, অথচ বাংলাদেশের বাঘা বাঘা সংবিধান বিশেষজ্ঞরা এক বাক্যে মানেন 1972 সালের সংবিধানটি বিশ্বের অন্যতম সেরা একটি সংবিধান। দর্শক, ঘোষণাপত্রের 4 নম্বর দফাটি ইতিহাসের চরম সত্যকে পাশ কাটিয়ে গিয়েছেন অধ্যাপক ইউনূস। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল 1975 সালের 15ই আগস্ট। জেলবন্দি অবস্থায় হত্যা করা হয়েছিল জাতীয় 4 নেতাকে। বঙ্গবন্ধু ও জাতীয় 4 নেতা ছাড়া বাংলাদেশের মুক্তির কথা ভাবতে পারে না ইতিহাসের কোনো পাতা, অথচ তাদের কথা গুণাক্ষরেও বলা হলো না ইউনূসের ঘোষণাপত্রে। এই দফাটি পড়ে বোঝা যায় বিএনপিকে খুশি করতে গিয়ে অধ্যাপক ইউনূস ইতিহাসের অনেক সত্যকে উজ্জ্বল রেখেছেন। বিএনপিকে খুশি করতে গিয়ে নিজেই বিপদে পড়েছেন অধ্যাপক ইউনূস। 111-কে বলেছেন দেশি বিদেশি চক্রান্ত, অথচ অধ্যাপক ইউনূস 2007 সালে নাগরিক শক্তি নামে রাজনৈতিক দল করার সময় ওই 111-ই বলেছিলেন জাতির জন্য মহা সুযোগ। তার চেয়ে বড় কথা হলো 111 আসার পেছনে ইতিহাসকে একেবারেই বিকৃত করে গেছেন অধ্যাপক ইউনূস। দলীয় বিচারককে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার জন্য 2006 সালে বিএনপি সরকার বিচারপতিদের অবসরের বয়স বাড়িয়েছিল, যাতে সাবেক প্রধান বিচারপতি কে.এম. হাসান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারেন। এর প্রতিবাদে তখন সবগুলো বিরোধী দল একযোগে আন্দোলনে নামে। 2006 সালের 28 অক্টোবর সারা দেশ হয় রণক্ষেত্র। কে.এম. হাসান প্রধান উপদেষ্টা হতে অস্বীকৃতি জানালে নিয়ম ভেঙে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন নিজেই হন প্রধান উপদেষ্টা। তারপর থেকে যে সহিংসতা হয় সেটিকে অধ্যাপক ইউনূস বলছেন দেশি বিদেশি ষড়যন্ত্র। যদি ষড়যন্ত্র হয় তাহলে তিনি 2007 সালে যতগুলো ভাষণ বা বক্তব্য দিয়েছেন তার সবগুলোতেই ওই সরকারের কেন ভূয়সী প্রশংসা করেছিলেন। মজার বিষয় হলো 111-কে দেশি বিদেশি ষড়যন্ত্র বললেও 2008 সালের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তোলা হয়নি ঘোষণাপত্রে। 2014 থেকে 2024 পর্যন্ত 3টি নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ঘোষণাপত্রটি পড়লে মনে হতে পারে এটি গত 16 বছরে আওয়ামী লীগ কি কি অপকর্ম করেছে তার ছোট খাটো খতিয়ান, সেটি তুলে ধরতে গিয়ে বাকি সবকিছুর ফিরিস্তি আনা হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে এতদিন পুলিশ, র্যাব, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে জুলাই আন্দোলনে গুলি চালানোর জন্য দোষারোপ করা হয়ে আসছে, কিন্তু ঘোষণাপত্রে আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলা নেই, আছে আওয়ামী বাহিনীর কথা। আবার চূড়ান্ত ঘোষণাপত্রে শাপলা চত্বরের ঘটনা বাদ দেয় হতাশ হয়েছে সরকার আরেক মিত্র হেফাজতে ইসলাম।
দর্শক, ৩.৫ লাখ টাকা খরচ করে, ট্রেন ভাড়া করে, কোটি টাকা খরচ করে মানিক মিয়া এভিনিউতে যে আয়োজন করা হলো, সেই ঘোষণাপত্রের কোথাও জুলাই আন্দোলনে পুলিশ হত্যার কথা কিছুই নেই। এমন সত্যের অপলাপ করা এই জুলাই ঘোষণা ভবিষ্যতে হয়তো নতুন করে বিতর্ক তুলবে। আবার নির্বাচনী ঘোষণা আসলেও তা নিয়ে রয়ে গেছে সংশয়। বিশেষ করে জামাতের নেতা আব্দুল্লাহ তাহের ৫ই আগস্ট বলেছেন, সংস্কার শেষ না করে নির্বাচন হলে সেটি হবে বিশ্বাসঘাতকতার শামিল। সরকারকে গত একটি বছর ধরে অকুণ্ঠ সমর্থন দেয়া অধ্যাপক ইউনূসের বিশ্বাসঘাতকতা জামাত কি মেনে নিবে? বিশেষ করে সন্ধ্যায় টিএসসিতে যে ঘটনা ঘটে গেল, এরপর জামাত ইসলামী হয়তো ভিন্নভাবে ভাবতে পারে। ছাত্র শিবিরের উদ্যোগে টিএসসিতে একটি আয়োজনের অংশ হিসেবে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্তদের ছবি রাখা হয়েছিল। যাদের ছবি রাখা হয়েছিল তারা সবাই পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার দোসর হিসেবে স্বীকৃত। শিবিরের এমন কাণ্ডে ফুঁসে ওঠে ঢাবির সাধারণ ও বামপন্থী ঘরানার শিক্ষার্থীরা। শেষমেশ পুলিশ প্রহরায় ঢাবি কর্তৃপক্ষ ছবিগুলো সরিয়ে নেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে দেখা দেয় উত্তেজনা। আশঙ্কার কথা হলো, সেই উত্তেজনা যদি জাতীয় পর্যায়ে ছড়িয়ে পড়ে, তাহলে অধ্যাপক ইউনূসের সেই যদিও কিন্তুগুলো কি আবার ফিরে আসবে না? তো এখন এ পর্যন্ত সবাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ফেলাসিনিয়াস কথা বলতে চাই, খুব সংক্ষিপ্ত কথা। তিনি দেশের বাইরে একটা অনুষ্ঠানে গিয়ে সেখানে বলছেন, মানুষের ঋণ পাবার অধিকার হচ্ছে তার মানবাধিকার। অর্থাৎ ঋণগ্রস্ত হওয়া নাকি মানবাধিকার। হ্যাঁ, এই অধিকারে যে ঢুকে যাবেন তাকে ঋণের সুদ দিতে হবে, যথাসময় দিতে না পারলে কিস্তি চক্রবৃদ্ধি হারে কিস্তিতে দিতে হবে। একটা পর্যায়ে এসে বাড়ি ঘরে মালামাল যা আছে, যদি ঋণের টাকা পরিশোধ করতে না পারেন তাহলে সেটা দিতে হবে। যদি কিছু না থাকে তাহলে নিকটস্থ ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট নিয়ে এসে গ্রেপ্তার করে 2 হাতে হ্যান্ডকাপ লাগিয়ে কোমরে দড়ি বেঁধে আপনাকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হবে। এভাবে ঋণ গ্রহণের যে মানবাধিকার, সেই মানবাধিকারের চর্চা হবে। আমাদের ধর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় ঋণ মুক্তির কথা বলেছেন, ঋণগ্রস্ত থেকে না বলেছেন। যতটুকু পড়াশোনা করলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের ঋণ সংক্রান্ত বিষয়ে যে স্কলারদের মতামত, সেখানে ঋণটাকে খুবই নেগেটিভ ভাবে দেখা হয়েছে এবং কারো কাছ থেকে ঋণ গ্রহণ করলে সেই মানুষটা দায়গ্রস্ত হয়ে যায়, তিনি আর মুক্ত মানুষ থাকেন না, ফলে ঋণকে ঘৃণা করা হয়েছে। এখন এই ঋণের ভিতর আমাদের ঢোকাবার জন্য পাশ্চাত্যওয়ালারা নানা পদ্ধতি চালু করেছে। ডেবিট কার্ড, বিভিন্ন কার্ড, যে আপনার টাকা দিতে হবে না, কার্ডটা নেন, এই কার্ডে ব্যয়টা করবেন, বছর শেষে আপনি টাকা দেবেন বা মাস শেষে। সুকৌশলে সেখানে ইন্টারেস্ট নেওয়া হচ্ছে, অর্থাৎ সুদ নেওয়া হচ্ছে। এভাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ঋণগ্রস্ত হওয়া অথবা সুদ লেনদেন করা, এটাকে ভালো অর্থে কখনোই দেখা হয় না আমাদের অন্তত প্রচলিত সমাজ ব্যবস্থায়। এখনো অনেকেই আছেন ব্যাংকে অ্যাকাউন্ট করতে চান না, যেখানে সুদের ট্রানজেকশন হবে। সুদ বিভিন্ন কারণে তাদের দৃষ্টিতে এটা পাপ পুণ্যের সঙ্গে জড়িত বিষয়, এই জন্য অ্যাকাউন্টই খুলতে চায় না। কিন্তু আমাদের কি চমৎকার ভাবে মানবাধিকারের কথা বলে আমাদের ঋণের ভিতরে, সুদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সুদগ্রস্ত হয়ে থাকো, দেনাগ্রস্ত হয়ে থাকো, তুমি যেন মুক্ত মানুষ না থাকো। এই ব্যবসাটাকে গ্রাম অঞ্চলে যারা করে, অনেকেই তাদের ঘৃণা করে, না না ওরা সমাজে নেওয়া যাবে না, ও সুদের ব্যবসা করে, আরে ও সুদ খায়, ওরে গ্রামে নেওয়া যাবে না, ওরে কোনো সমাজে নেওয়া যাবে, সুদখোর। কিন্তু বড় পরিসরে সুদখোর যে, তার নাম লিখি সামাজিক ব্যবসা। আমি ঠিক বুঝি না সুদের ব্যবসা কিভাবে সামাজিক ব্যবসা হয়। এবং আমাদের দেশের আলেমদের বক্তব্য শুনতাম, ডক্টর ইউনূস তুমি সুদখোর, এই সুদখোর, তুমি গ্রামগঞ্জে সর্বত্র সুদ ঢুকিয়ে দিচ্ছ, তুমি ধ্বংস করে দিচ্ছ নারীদেরকে, মুসলমানদেরকে সুদের ভিতর তাদের নিয়ে এসে।
বাড়িতে বাড়িতে সুদের প্রচলন করে দিচ্ছ। তোমার রক্ষা নাই। এবং সুদ কত ঘৃণিত অপরাধ কোরআনের দৃষ্টিতে, হাদিসের দৃষ্টিতে এবং বিভিন্ন স্কলারের দৃষ্টিতে, সেগুলো ব্যাখ্যা হতো। এখন কেমন যেন সেই ওয়াজটা বন্ধ হয়ে গেছে। এখন বোধহয় সুদটা আর অপরাধ না, কারণ সেই সুদখোরের কাছে আমাদের ইসলামী দলের নেতারা যাচ্ছেন, দাবি দেওয়া পেশ করতেছেন এবং তাকে দোয়া করতেছেন। তারেক মনোয়ার সুদখোর হিসাবে ইউনূসকে জঘন্য ভাষায় গালিগালাজ করলেন। তিনি আবার ইদানিং বলতেছেন, আমারে কাকা বলে, ও আমাদের ইমামে পরিণত হয়েছে, তোর জন্য দোয়া করি, তুই টিকে থাক। আর এক ভণ্ড আলেম তো বলছেন যে ইউনূসের আগমন হয়েছে নবী যেভাবে আসছিল সেই প্রক্রিয়ায়, ফলে নবীর বিরোধিতা করা যেরকম হারাম, ইউনূসের বিরোধিতা করা হারাম। এই ভণ্ড আলেমরা কিভাবে ইসলামের অপব্যাখ্যা করছে, আর ধর্মপ্রাণ মুসলমানরা অনেকে আবেগ আপ্লুত হয়ে এদের অজনসিহতে মুগ্ধ হয়ে যাচ্ছেন। এইভাবে বাংলাদেশে সুদের প্রচলন করা, সমস্ত মানুষকে দায়গ্রস্ত করা, দেনার দায়ে জর্জরিত করা, রাতে তো ঘুমাতেও পারে না যখন মনে হয় কিস্তির টাকা দিতে হবে আগামীকাল, কোথা থেকে সংগ্রহ করা হবে, তখন আর একটা এনজিওর থেকে কিস্তি আনে, আর একটা এনজিওর থেকে লোন এনে সেই লোন থেকে এর কিস্তির টাকা পরিশোধ করে। ফলে একের পর এক তার দায় দেনায় জর্জরিত হয়ে যাচ্ছে। এটা নাকি মানব অধিকার। মানব অধিকারটা হচ্ছে মানুষের মৌলিক অধিকার। মৌলিক অধিকারটা কি? অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এটা তার মৌলিক মানব অধিকার। এখন দেনাগ্রস্ত হওয়া, এটা কি ইউনূস মানবাধিকারের সংজ্ঞার ভিতরে ফেলছেন। এটা তার ফেলাসি। এইভাবে ভ্রান্তিকর অবস্থা দেয় এবং তিনি এটাকে, সুদের ব্যবসাটাকে সামাজিক ব্যবসা নামে অভিহিত করেছেন। আরে ভাই, মানুষের যদি শান্তি দিতে চাও, তোমার তো অনেক টাকা, দেশে দেশের বাইরে বহু প্রতিষ্ঠান, শত শত না হাজার হাজার কোটি টাকা। বাংলাদেশে যখন প্রাকৃতিক দুর্যোগ হয়, তোমার টাকা থেকে কিছু টাকা দেও না কেন? বাংলাদেশে যখন একটা ক্রাইসিস দেখা দেয়, তখন কেন টাকা দেও না? তোমার এত টাকা কি তুমি কবরে নিয়ে যাবে? মানুষকে সাহায্য করা যায় না? যারা মুসলিম না, বড় বড় ধনীরা, খ্রিস্টান, জিউস, তাদেরকে তো দেখি উইল করে দিয়ে যায় বিভিন্ন খাতে, তারা আত্ম উৎসর্গ করে, তার অর্থবিত্ত সব দিয়ে যায়। ডক্টর ইউনূস, আপনার এত টাকা, এত সম্পদ, একটা রেকর্ড দেখাতে পারেন যে বাংলাদেশে ফ্রি পড়াশোনা করাবেন, বিশ্ববিদ্যালয় করে দিয়েছেন, ফ্রি চিকিৎসা হবে, একটা অত্যাধুনিক হাসপাতাল করেছেন, গৃহহীন মানুষদের ঘর করে দিয়েছেন? দেখাতে পারবেন রাষ্ট্রের কোন গুরুত্বপূর্ণ কাজে আপনি একটা বড় অবদান রাখছেন? এমনকি ব্যক্তিগত জীবনে কার দুঃসময় পাশে দাঁড়িয়েছেন? আমি যদি আমাদের মহান মুক্তিযুদ্ধের কথা বলি, তখন আপনি ম্যাচিউর ছিলেন। কি ভূমিকা আপনার ছিল? কোন ভূমিকা রেখেছেন মুক্তিযুদ্ধে? 21শে আগস্ট গ্রেনেড হামলা হলো, কত মানুষ মারা গেল, আপনার কি ভূমিকা সেখানে? বাংলাদেশে অনেক প্রাকৃতিক দুর্যোগ হয়, সেখানে আপনার ভূমিকা কি? এমনকি বাংলাদেশের একজন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নির্মম হত্যাকাণ্ডের শিকার হলেন, আপনার ভূমিকাটা কি সেখানে? ৭৫-এর 15 আগস্ট বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডে ওই সময় আপনার ভূমিকাটা কি ছিল, বা আপনার কোনো মন্তব্য ছিল? এই বাংলাদেশ সুন্দর একটা দেশ, আপনি এই বাংলাদেশে থাকেন না। এই বাংলাদেশের ভিতরে ব্যবসা করে, সুদের ব্যবসা করে, অর্থবিত্ত সংগ্রহ করে সেটা বিদেশে নিয়ে যাচ্ছেন। আপনার পরিবারের সদস্য বিদেশে, তারাও পাশ্চাত্য সংস্কৃতিতে বেড়ে উঠছে, আর আপনি অসহায়, বুভুক্ষ, ক্ষুধা, দারিদ্রতায় জর্জরিত মানুষদের সুদের বোঝা চাপিয়ে দিয়ে ঋণগ্রস্ত করে তাদের ঘুম হারাম করে দিচ্ছেন। নাম রেখেছেন এটা মানবাধিকার, মৌলিক অধিকার, ঋণ গ্রহণ করা। এভাবে মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করছেন। ডক্টর ইউনূসের এটি একটি স্বরূপ, যেটা দায়গ্রস্ত, সেটাকে বলেন উনি মৌলিক মানবাধিকার।